কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও যথাসময়ে চলে আসলাম তোমাদের সামনে থার্ড ইয়ারের সাইটোলজির ক্লাস নিয়ে। আমি জানি না তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না। যদি দেখতে পাও তাহলে রেসপন্স করো, তাহলে আমি বুঝবো না যে আমার লাইভটা সফলভাবে চালু হয়েছে কি না। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ফরিদ। তুমি দেখছো আমাকে, আর আশা করি তোমার সাথে আরও অনেকেই যুক্ত হবে ধীরে ধীরে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা বোধহয় শুরু করতে পারি। আমাদের উজ্জ্বল, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য, তোমাদের সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব আজকে, সেটা হলো মাইটোকন্ড্রিয়া। আমরা বোধহয় গত ক্লাসে আলোচনা করছিলাম রাইবোজোম নিয়ে, বোধহয় আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। তার আগে আমরা আলোচনা করছিলাম বোধহয় এই সে প্লাজমা মেমব্রেন নিয়ে, তার আগে আমরা অন্যান্য টপিকে আলোচনা করছি। তাহলে আমরা সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলা, সেই অঙ্গাণুগুলা নিয়ে ডিটেল স্টাডি করব বলছিলাম। সেই হিসাবে আমরা আজকে আলোচনা করব মাইটোকন্ড্রিয়া নিয়ে। এখন দেখো যে মাইটোকন্ড্রিয়া কিন্তু তোমরা সেই এসএসসিতে মাইটোকন্ড্রিয়ানের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার তোমরা পড়ছো। তারপর এই সে এসএসসির পরে ইন্টারমিডিয়েটে গিয়ে আরেকটু কি বিস্তারিত পড়ছো। এরপরে অনার্স লেভেলে অবশ্যই কি আরও একটু বিস্তারিত পড়তে হবে এইটা। যদিও মাইটোকন্ড্রিয়ানের বেসিক নলেজ আমার ধারণা তোমাদের আছে, কারণ এসএসসিতে যতটুকু ছিল তার থেকে এইচএসসিতে কিন্তু মাইটোকন্ড্রিয়ান সম্পর্কে মোটামুটি একটা ভালো আলোচনা ছিল তোমাদের বইগুলাতে। এখন ওইটা কে কত কীভাবে পড়ছো সেটা তো আর এইচএসসির সময় তো আর তোমাদেরকে জাজ করা সম্ভব হয় নাই। তবে এইচএসসিতে যেটা পড়ছো তার থেকে অবশ্যই অনার্স লেভেলে একটু কি ভাস্ট বা একটু ডিটেলে আমাদেরকে স্টাডি করতে হবে। আসলে যত উপর লেভেলে যাওয়া হয় সেই টপিকগুলো একটু ডিটেলে আমাদেরকে স্টাডি করতে হয়। সেই ধারাবাহিকতায় আমরা এখন মাইটোকন্ড্রিয়ান স্টাডি করব এবং একটু ডিটেলেই আমরা স্টাডি করব, ঠিক আছে? তাহলে মাইটোকন্ড্রিয়া, আবার কোনো জায়গায় দেখবা মাইটোকন্ড্রিয়ন। অনেক সময় তোমরা দেখি কনফিউজ হয়ে যাও যে মাইটোকন্ড্রিয়া আর মাইটোকন্ড্রিয়নের মধ্যে পার্থক্য কী। মাইটোকন্ড্রিয়ন হলো এক বচন আর মাইটোকন্ড্রিয়া হলো বহু বচন। যেমন আমরা বলি একটা কোষে মাইটোকন্ড্রিয়া আছে, কোষে মাইটোকন্ড্রিয়া থাকে, তাহলে এখানে বুঝবো যে কোষে অনেকগুলো মাইটোকন্ড্রিয়া আছে, অনেকগুলো মাইটোকন্ড্রিয়ন আছে। আর যদি বলি যে এইটা হলো মাইটোকন্ড্রিয়ন, তার মানে এইটা একটি মাইটোকন্ড্রিয়ন, তার মানে মাইটোকন্ড্রিয়ন মানে একটা সিঙ্গেল অর্গানেলসকে বোঝাচ্ছে। আর ওই অর্গানেলস যখন অনেকগুলা থাকে তাদেরকে মাইটোকন্ড্রিয়া বলে। খেয়াল করো, তার মানে অনেকগুলি ক্ষেত্রে অনেকগুলি, আগে অনেকগুলি শব্দটার থেকে তুমি রেহাই পাওয়ার জন্য লাস্টে একটা প্রত্যয়, মনে করো একটা প্রত্যয় দেওয়া হচ্ছে মাইটোকন্ড্রি আ, এই প্রত্যয়টা যোগ করে হলো এই সে বহু বচন প্রকাশ করা হচ্ছে। যদিও আমি জানি না যে এই সে ওদের ভাষায় এই আটা প্রত্যয় কিনা বা কি, যাই হোক, আমরা যেমন প্রত্যয় ব্যবহার করি তেমন তারা এইভাবে ব্যবহার করছে আর কি। এটা তাহলে মাইটোকন্ড্রিয়ন এক বচন আর মাইটোকন্ড্রিয়া হলো বহু বচন, এই হলো পার্থক্য। তোমরা অনেকেই কনফিউজ হচ্ছে, স্যার এইটার নাম মাইটোকন্ড্রিয়া নাকি মাইটোকন্ড্রিয়ন, ঠিক আছে? তো যাক, এই শুধু এক বচন বহু বচনের ক্ষেত্রে ওন আর এই হলো পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নাই। ওকে, এখন প্রশ্ন হলো যে এই মাইটোকন্ড্রিয়া হলো আবিষ্কার করছিল কে? খেয়াল করো, আমরা যদি এখানে স্ক্রিনে একজন ভদ্রলোকের নাম ছবি দেখতে পাচ্ছি। উনি 1850 সালে, খেয়াল করো, ভদ্রলোক 1850 সালে একটা মানে উনি কোষ থেকে আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়েই হলো মাইটোকন্ড্রিয়নকে দেখছিলেন, অর্থাৎ আবিষ্কার করছিলেন। এই ভদ্রলোকের নাম হলো কলিকার। উনি 1850 সালে উনি আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, ইলেকট্রন মাইক্রোস্কোপও দরকার ছিল না, কারণ তখন ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয় নাই। মাইটোকন্ড্রিয়ান আলোক অনুবীক্ষণ যন্ত্রেই অ্যাকচুয়ালি দেখা যায়। তো উনি আলোক অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এই মাইটোকন্ড্রিয়ানকে দেখছিলেন, অর্থাৎ আবিষ্কার করছিলেন। এই ভদ্রলোকের নাম হলো কলিকার। সেটা 1850 সালের ঘটনা। পরবর্তীতে যদি আমরা দেখি
তাহলে পরবর্তীতে 1887 সালে বেন্দা নামে 1897 সালে বেন্দা নামে একজন ভদ্রলোক, আমরা এখন ওনার ছবি দেখব। এই হলো সেই কার্ল বেন্দা। খেয়াল করো, কার্ল বেন্দা নামে একজন ভদ্রলোক, এখানে আমরা এখন তার ছবি দেখতে পাচ্ছি। এই ভদ্রলোক, এই কার্ল বেন্দা, ইনি 1897 সালে ওই অঙ্গাণুটার নামকরণ করেন, নামটা দেন হলো মাইটোকন্ড্রিয়া। তার মানে আবিষ্কার করলেন, অর্থাৎ দেখলেন কে? কলিকার। আর ফাইনালি গিয়ে তার নামকরণ করলেন কে? এই কার্ল বেন্দা। এর মাঝে অনেক দিন চলে গেছে, কি এর মাঝেও যে তার নাম হয় নাই, অনেকে অনেক নামে তাকে অভিহিত করছে, কিন্তু ফাইনালি যে মাইটোকন্ড্রিয়ন বা মাইটোকন্ড্রিয়া, এই নামটার প্রবক্তা হলো এই কার্ল বেন্দা। এবং বেন্দা যে শুধু এই নামকরণ করছে তা না, এই অঙ্গাণু নিয়ে অনেক স্টাডি ওনার ছিল, অনেক গবেষণা ওনার ছিল, অনেক কি গবেষণাপত্র উনি এর উপরে হয়তো বা প্রকাশ করছেন। সেই কারণেই এই ভদ্রলোকের নামটা যথেষ্ট সম্মানের সাথে এই মাইটোকন্ড্রিয়ানের স্টাডির ক্ষেত্রে উচ্চারণ করা হয়, যে মাইটোকন্ড্রিয়ানের নামকরণ ইনি করছেন, নাম বেন্দা। ওকে, তাহলে আবিষ্কারক হলো গেল, আবিষ্কারের ইতিহাস গেল, নামকরণের ইতিহাস গেল। এবার আমাদের জানতে হবে যে এদের উৎপত্তি কিভাবে হয়। দেখো, মাইটোকন্ড্রিয়ান একটা সজীব অঙ্গাণু। সজীব অঙ্গাণু আমরা কাদের বলি? যে সকল অঙ্গাণু নিজে থেকে নিজের কপি তৈরি করতে পারে, সেই অঙ্গাণুগুলাকেই মূলত আমরা সজীব অঙ্গাণু বলি। যেমন আমরা যদি দেখি কোষ গহ্বর থেকে কিন্তু কোষ গহ্বরের সৃষ্টি হয় না। তারপর কি কোষ প্রাচীর থেকেও কিন্তু কোষ প্রাচীরের সৃষ্টি হয় না। তাই আমরা কোষ প্রাচীর বা এই কোষ গহ্বরকে আমরা কখনোই কি বলতে পারবো না? সজীব অঙ্গাণু বলতে পারবো না। তাহলে সজীব অঙ্গাণু কারা? যে সকল অঙ্গাণু নিজে থেকে নিজেদের কপি তৈরি করতে পারে, খেয়াল করো, তাদেরকেই মূলত আমরা সজীব অঙ্গাণু বলে থাকি। তাহলে মাইটোকন্ড্রিয়ান কিন্তু নিজে থেকে নিজের কপি তৈরি করে। কখন? একটা কোষ থেকে যখন দুইটা কোষের সৃষ্টি হয়, তখন সেই কোষে থাকা যে মাইটোকন্ড্রিয়ানগুলো আছে, তারা ওই কোষের মতোই অর্থাৎ অনেকটা তোমরা বলতে পারো ব্যাকটেরিয়ার মতো। ব্যাকটেরিয়া যেমন অ্যামাইটোসিস প্রক্রিয়া অর্থাৎ দ্বিবিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়, ঠিক মাইটোকন্ড্রিয়ানগুলো হলো সাইটোপ্লাজমে যখন একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, মানে কোষের বিভাজন প্রক্রিয়া চলে, তখন এই মাইটোকন্ড্রিয়ানগুলোও কিন্তু ওই দ্বিবিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হতে থাকে, হয়ে সমান সংখ্যায় দুইটা কোষে প্রবেশ করে। যে কারণে কি হয়, একটা কোষ থেকে যখন দুইটা কোষের সৃষ্টি হয়, তখন মাতৃকোষে যে পরিমাণ মাইটোকন্ড্রিয়ান ছিল, পরবর্তী কোষে, খেয়াল করো, কন্যা কোষে অর্থাৎ ডটার সেলগুলোতেও কিন্তু কি হয়, এই মাইটোকন্ড্রিয়ানের সংখ্যা সেমই থাকে। ঠিক আছে, ওকে। তার মানে আমরা এখন বলতে পারি মাইটোকন্ড্রিয়ান কি হঠাৎ করে কোথাও থেকে আবির্ভূত হয় না, মাইটোকন্ড্রিয়ান থেকেই মাইটোকন্ড্রিয়ানের সৃষ্টি হয়। গেল উৎপত্তি। এবার যদি আমরা দেখি তাহলে হলো সংখ্যা এদের মানে আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ানের মূল কাজ হলো শক্তি উৎপাদন। আর শক্তি কিভাবে কি উৎপন্ন করে সেগুলো আমরা ডিটেলে পরে আলোচনা করব। আপাতত শুধু আমরা জানি শক্তি উৎপাদন করা মাইটোকন্ড্রিয়ানের কাজ। তাহলে যে কোষে শক্তির বেশি চাহিদা, সেই কোষে অবশ্যই কি মাইটোকন্ড্রিয়ানের সংখ্যা বেশি থাকবে। যে কোষে শক্তির চাহিদা কম, সেখানে মাইটোকন্ড্রিয়ান কম থাকবে। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে আমাদের ত্বকের কোষগুলাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, অবশ্যই আমাদের লিভার সেলগুলাতে শক্তির প্রয়োজন কিন্তু বেশি। কারণ লিভার সেলে নানান ধরনের মেটাবলিজম চলে, আর মেটাবলিজম চলার জন্য কি দরকার হয়? মেটাবলিজম মানে বিপাকক্রিয়া। সেই বিপাকক্রিয়া চলার জন্য কিন্তু প্রয়োজন হয় হলো শক্তি, এনার্জি। তাহলে সেই এনার্জি থেকে আসে? মূলত এটিপি থেকে আসে। আর সেই এটিপিগুলাই কিন্তু প্রডিউস করা কার কাজ? মাইটোকন্ড্রিয়ানের কাজ। তাহলে অবশ্যই আমাদের কি ত্বকের কোষের থেকে লিভার কোষগুলোতে কি মাইটোকন্ড্রিয়ানের সংখ্যা বেশি থাকাটাই স্বাভাবিক। আবার দেখো স্পার্ম সেল অর্থাৎ শুক্রাণু কি হয়? শরীর থেকে বের হয়ে যেয়ে তারপরে কি পানিতে তার লেজ নড়িয়ে পানির মধ্যে বা জলীয় দ্রবণে তাকে চলতে হয়, চলে গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হইতে হয়। তোমরা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রেই দেখছো এরকম। আর প্রাণী, আমরা মানুষের ক্ষেত্রে যদি উদাহরণ দিই, তাহলে মানুষের ক্ষেত্রেও কি হয়? শরীর থেকে শুক্রাণু নির্গত হয়ে তারপরে কি হয়? সেইটা হলো ফিলোপিয়ান টিউবের মধ্যে গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করতে হয়। তার মানে অনেক দূর তাকে ট্রাভেল করতে হয়।
আর এই ট্রাভেল করার জন্য তার কি দরকার হয়? শক্তি। তাহলে অবশ্যই কি স্পার্ম সেলে, যে স্পার্ম সেলগুলো সচল, সেই স্পার্ম সেলে অবশ্যই মাইটোকন্ড্রিয়ানের সংখ্যা সাধারণ কোষের থেকে বেশি হয়, কি স্বাভাবিক। তার মানে যে কোষে শক্তির চাহিদা যতটুকু বা যে কোষে শক্তি যত বেশি দরকার, সেই কোষে মাইটোকন্ড্রিয়ানের সংখ্যা তত বেশি হয়। তবে তারপরেও যদি আমরা একটা এভারেজ করি, তাহলে এভারেজে দেখা যায় যে অধিকাংশ কোষেই 300 থেকে 400-র মধ্যেই মাইটোকন্ড্রিয়াম থাকতে দেখা যায়। তার মানে তুমি যদি এখন 1000 কোষ নিয়ে কি গবেষণা করো, তাহলে দেখবা তার অধিকাংশ 1000 কোষ বিভিন্ন জায়গা থেকে 1000 কোষ কালেক্ট করছে। ঠিক আছে, যেমন আমাদের দেহেরই এক এক জায়গার কোষে মাইটোকন্ড্রিয়ানের সংখ্যা এক এক রকম। তো মনে করো যেমন মানুষের কোষ, উদ্ভিদের বিভিন্ন জায়গা থেকে কোষ কালেক্ট করে সেই কোষগুলা নিয়ে যখন আমরা যাচাই বাছাই করি, তার হলো মাইটোকন্ড্রিয়ানের সংখ্যা দেখি, তখন দেখা যায় যে এভারেজ ম্যাক্সিমাম, মানে যদি আমরা ধরি যে 1000, তার মধ্যে হয়তো বা 500-র অধিক কোষেই আমরা কি পাচ্ছি? মাইটোকন্ড্রিয়ানের সংখ্যা 300 থেকে 400-র মধ্যে পাচ্ছি। তাই আমরা এটারে বলি জেনারেল রেঞ্জ, যে কোষে 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়ান থাকে। তবে এক মাইটোকন্ড্রিয়ানের কোষও আছে, আবার 1000 মাইটোকন্ড্রিয়ানের কোষ আছে, বা তার থেকেও বেশি। অ্যামিবাতে অনেক বেশি পরিমাণ মাইটোকন্ড্রিয়াম থাকে। তো এই কারণে আমরা এখন বলতে পারি যে সাধারণত কথাটা ইউজ করবা, সাধারণত প্রতিটা কোষে 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া থাকতে দেখা যায়। ওকে, সংখ্যা গেল। এবার আমরা দেখি আকৃতি কেমন হবে। আমরা যদি এখন আকৃতির হিসাব করি, তাহলে তোমরা আকার আর আকৃতির সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা একটু বুঝায় বলি। দেখো, আমরা প্রায়ই একটা ভুল বলে থাকি, আকারকে আকৃতি বা আকৃতিকে আকারের সাথে মিলায় ফেলি। কিন্তু আকার আকৃতি দুইটা কিন্তু টোটালি আলাদা বিষয়। ইংরেজিতে যদি আমরা আকৃতির ইংরেজি বলি তাহলে শেপ, আর আকারের ইংরেজিতে যদি বলি তাহলে সেটা হবে সাইজ। খেয়াল করো, ছাগল আর ছাগলের বাচ্চা, এর মধ্যে দুইটার মধ্যে সিমিলার একটা জায়গা আছে, সেটা হলো দুইটার আকৃতি সেম, কিন্তু দুইটার আকারে ভিন্ন। তার মানে আকার আর আকৃতির নিয়ে আমরা বোধহয় এরপর আর কনফিউশনে থাকবো না। ঠিক আছে, অনেক সময় দেখবা বলবো এর আকৃতি 5 মাইক্রোমিটার। আকৃতি অ্যাকচুয়ালি 5 মাইক্রোমিটার না, আকারটা 5 মাইক্রোমিটার। তাহলে আকৃতি কি? অবয়ব, মানে এর শেপ। তাহলে মাইটোকন্ড্রিয়ানের শেপ যদি আমরা হিসাব করি, তাহলে নানান শেপের মাইটোকন্ড্রিয়ান পাওয়া যায়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় কি মাইটোকন্ড্রিয়ান গোলাকার হইতে পারে, বা এখানে আমরা যদি দেখি, হ্যাঁ গোলাকার হইতে পারে, যদিও আমার এটা গোল অতটা ভালো হলো না। গোলাকার হইতে পারে, দণ্ডের মতো হইতে পারে। খেয়াল করো, দণ্ডাকারটা আমি আরেকটু ভালো করে আঁকার চেষ্টা করি। এই যে দেখো, এমন ছোট্ট দণ্ডের মতো হইতে পারে। আবার সূত্রাকারও কিন্তু হইতে পারে, এই যে জালিকাকারও হইতে নাকি দেখা যায়। তা যাক, এমন সূত্রাকারও কিন্তু মাইটোকন্ড্রিয়ান হইতে পারে। তবে আমরা যদি এখন দেখি, ওই যে বললাম যে 1000টা কোষ নিয়ে যদি আমরা তার মাইটোকন্ড্রিয়ানের শেপ দেখি, তাহলে দেখবা অধিকাংশ কোষেই এই দণ্ডাকার টাইপের মাইটোকন্ড্রিয়ান তুমি দেখতে পাবা। এছাড়াও গোলাকার মাইটোকন্ড্রিয়ানও থাকে, আবার এইদিকে যেটা আমরা দেখি সূত্রাকার মাইটোকন্ড্রিয়ান বা জালিকাকার, এমন বিভিন্ন শেপের মাইটোকন্ড্রিয়ান থাকে। তবে তারা এতটা কমন না। সব থেকে কমন শেপ যেটা, সেইটা হলো এই দণ্ডাকার, অর্থাৎ ম্যাক্সিমাম সেলে তুমি দণ্ডাকার মাইটোকন্ড্রিয়ান পাচ্ছ। ওকে, এবার যদি গোলাকার হয় তাহলে তার সাইজ, দণ্ডাকার হলে তার সাইজ, এবং সূত্রাকার হলে এদের কিন্তু সাইজের ভিন্নতা থাকবে, অর্থাৎ তাদের আয়তনে কিন্তু ভিন্নতা থাকবে। যেমন আমরা যদি গোলাকার মাইটোকন্ড্রিয়ান দেখি, তাহলে গোলের মধ্যে যারা বলের মতো, তাদের মধ্যেও কিন্তু ছোট হয় আবার বড় হয়। ছোট মাইটোকন্ড্রিয়ানও আছে, বড় মাইটোকন্ড্রিয়ানও আছে। তাহলে যারা ছোট তাদের ক্ষেত্রে দেখি ব্যাস, আমরা গোলাকার ক্ষেত্রে অবশ্যই আমরা কি তাদের ব্যাসটাকে কি আমরা তার সাইজ মাপার জন্য ব্যাস অর্থাৎ ডায়ামিটারকে হিসাব করব। সেই ব্যাস হলো 0.2 থেকে সর্বোচ্চ কি হতে পারে 2, 0.2 থেকে 2 মাইক্রোমিটার হয়ে থাকে। আমি যদি এখন এইভাবে দেখাই, তাহলে দেখো 0.2 থেকে কত 2 মাইক্রোমিটার, 0.2 থেকে 2 মাইক্রোমিটার হয়ে থাকে। মাইক্রোমিটারকে আমরা মিউ এম দ্বারা প্রকাশ করি। ওকে, মাইক্রোমিটার হয়ে থাকে। যদি ছোট হয় তাহলে বললাম 0.2 মাইক্রোমিটার তার ব্যাস, আর বড় গোলাকার মাইটোকন্ড্রিয়ানগুলোর ব্যাস হলো 2 মাইক্রোমিটার। এবার আসো, যদি দণ্ডাকার হয়, তাহলে দণ্ডাকার যদি হয় তাহলে তার লেন্থ, এই যে এখান থেকে এতটুকু, এই যে পুরা কি এটা কি দৈর্ঘ্য, লেন্থ এখান থেকে এতটুকু লেন্থ আমি যদি দেখাই, তাহলে এটা হলো লেন্থ, এই যে লেন্থ।
এদের যে লেন্থ যদি দণ্ডাকার হয় তাহলে সাধারণত 9 মাইক্রোমিটার হইতে আমরা দেখি। কেমন দেখি আমরা? 9 মাইক্রোমিটারের হয়ে থাকে। আর এদের যে ব্যাস, অবশ্যই দণ্ডের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রস্থের হিসাব আসবে না। কিসের হিসাব আসবে? দৈর্ঘ্য এবং ব্যাসের। এই যে এখান থেকে এতটুকু কিন্তু ব্যাস, উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ব্যাস। যেমন তোমরা যদি এখন দেখো, এই যে এটা একটা দণ্ড, বা আমরা দেখি এই যে একটা দণ্ড, তাহলে এই দণ্ডের কি এখান থেকে যদি আমরা দেখি তাহলে এতটুকু কি হবে? দৈর্ঘ্য। আর এই যে প্রস্থচ্ছেদে যদি আমরা দেখি তাহলে কিন্তু সেটা ব্যাস, প্রস্থ কিন্তু না। কি গোল না, এই জন্য কি ব্যাস। তাহলে এই যে দণ্ডাকার মাইটোকন্ড্রিয়ান ধরে নিলাম, এটা একটা দণ্ডাকার মাইটোকন্ড্রিয়ান, তাহলে এর দৈর্ঘ্য কত হবে? 9 মাইক্রোমিটার। আর ব্যাস হবে হলো 0.5 মাইক্রোমিটার। তাহলে দেখো যে কোনো বস্তুর, কোনো দণ্ডের যদি দৈর্ঘ্য, কোনো বস্তুর যদি দৈর্ঘ্য 18 এবং এই সে ব্যাসের অনুপাত যদি 18:1 যদি হয়, অর্থাৎ দৈর্ঘ্য যা হবে ব্যাস তার কি 18 ভাগের 1 ভাগ হবে, তাহলে সেই বস্তু অবশ্যই কি দণ্ডাকার দেখাবে। ঠিক আছে? তো এই মাইটোকন্ড্রিয়ানগুলা যারা দণ্ডাকার হয় তাদের দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য 9 মাইক্রোমিটার আর তার ব্যাস 0.5 মাইক্রোমিটার। দ্যাট ইজ হোয়াই টোটাল মিলে এটাকে আমরা বলছি দণ্ডাকার একটা মাইটোকন্ড্রিয়ান। ঠিক আছে? ওকে, তাহলে দণ্ডাকারের আমরা এই সাইজ জানলাম, আয়তন জানলাম। তবে এইটাই যে শিরোধার্য তা না, এই দণ্ড এর থেকেও কম বেশি বড় ছোট হইতে পারে। ঠিক আছে? তাই এইগুলো সাধারণ রেঞ্জ, আমরা যেটা বলছি সাধারণ, অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা। ওকে, এরপরে যদি আমরা দেখি তাহলে এইটা হলো সূত্রাকার। তার মানে তুমি এখন 0.5 যে ব্যাস ছিল সেটাই রেখে দাও। তার মানে এই যে এই দণ্ডটার ব্যাস 0.5 ছিল, রেখে দাও। কিন্তু লম্বাই করে ফেলো কি 40 মাইক্রোমিটার বা 50-60 মাইক্রোমিটার করে ফেলো, তাইলে তখন সেটা দণ্ডের মতো হবে না, তখন কিন্তু সেটা দেখতে সুতার মতো হয়ে যাবে। তার মানে যখন কোনো বস্তুর দৈর্ঘ্য আর ব্যাসের অনুপাত অনেক বেশি, যেমন এই যে আমরা বললাম সূত্রাকার মাইটোকন্ড্রিয়ান, যে দৈর্ঘ্য 80 আর এই সে ব্যাস কত 1, বা দৈর্ঘ্য 140 আর ব্যাস কি 1, এই যে অনুপাত, এমন অনুপাত হলে সেই বস্তুটা অবশ্যই আর দণ্ডের মতো থাকে না, তখন সেটা কিন্তু সুতার মতো দেখায় বা সূত্রাকার হয়ে যায় তখন সেটা। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এরা কি হইতে পারে? সূত্রাকার যারা, তাদের দৈর্ঘ্য 40 থেকে 70 মাইক্রোমিটার, আর ব্যাস এই যে এখান থেকে এটা যে ব্যাস, সেই ব্যাস হলো 0.5 মাইক্রোমিটার। ওকে, তাহলে আমরা এদের এই সাইজ, সংখ্যা, আকার, আকৃতি, আয়তন এইগুলা জেনে গেলাম। এইবার আমাদেরকে যেটা জানতে হবে সেইটা আসল কাহিনী, সেইটা হলো এদের গঠন। ওকে, এবার মাইটোকন্ড্রিয়ানের গঠন যদি আমাদেরকে স্টাডি করতে হয় তাহলে আমাদেরকে একটা ভিডিও দেখতে হবে। আমি তোমাদেরকে এখন একটা ভিডিও দেখাবো। এই ভিডিওতে মাইটোকন্ড্রিয়ানের গঠন সম্পর্কে অনেক সুন্দর তথ্য আছে। ওকে, আমরা দেখি, খেয়াল করো, এইটা হলো একটা প্লান্ট সেল। আর এই যে একটু দেখো, while others have none. They are bound by two membranes. ওকে, এখানে যদি আমরা দেখি তাহলে এই জায়গাটাই হলো মাইটোকন্ড্রিয়ানের প্রস্থচ্ছেদে, লম্বচ্ছেদের ছবি দেখানো হয়েছে। দেখো, কোনো কিছুর গঠন সম্পর্কে যদি আমাদের সম্যক ধারণা নিতে হয় তাহলে সেইটাকে কেটে কুটে ভেতরটা দেখতে হয়। শুধু বাইরে দেখে আমরা কোনো কিছুর গঠন কিন্তু ভালো মতো বুঝতে পারি না। তাই যে কোনো অঙ্গাণুকে যদি আমাদেরকে ভালো মতো স্টাডি করতে হয় তাহলে তার লম্বচ্ছেদ, প্রস্থচ্ছেদ দুইটাই করতে হয়। তাহলে আমরা এখানে তো দেখলাম, এবার আমাদের মতো করে একটু আঁকার চেষ্টা করি। খেয়াল করো, এখানে জাস্ট লম্বচ্ছেদটা দেখানো হয়েছে ভিডিওতে। আমি এখন যেটা করব সেটা হলো লম্বচ্ছেদ, প্রস্থচ্ছেদ দুইটাই আঁকার চেষ্টা করব। তাহলে এইটা মনে করো একটা দণ্ডাকার মাইটোকন্ড্রিয়া, দণ্ডাকার। এরা দুইটা পর্দা দিয়ে আবৃত থাকে।
তার মধ্যে বাইরের পর্দাটাকে আমি কালো কালারে দেখাইলাম, আর এই যে ভেতরের যে পর্দা সেই পর্দাটাকে আমি লাল কালারে দেখাচ্ছি। এইবার দেখো, এই লাল কালারের যে পর্দাটা, এই পর্দাতে দেখো কিছু ভাঁজ হয়ে আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ আমরা দেখতে পাচ্ছি, যে আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ তৈরি হয়েছে এই ভেতরের পর্দাটাতে। ভেতরের পর্দাটাকে আমরা বলি ইনার মেমব্রেন বা অন্তঃঝিল্লি, আর বাইরের পর্দাটাকে আমরা বলে থাকি আউটার মেমব্রেন বা বহির্ঝিল্লি। আমি যদি এইটার একটু 3D ইফেক্ট দেওয়ার চেষ্টা করি, তাহলে এই দেখো, এই হলো সেই 3D ইফেক্ট দিলে এটা অনেকটা এমন দেখাবে। তাহলে এই হলো মাইটোকন্ড্রিয়ন, এবং এদের লাল কালার দিয়ে আমি যে লেয়ারটা দেখাইছি সেইটা হলো বহির্ঝিল্লি, অন্তঃঝিল্লি, আর কালো কালার দিয়ে যে লেয়ারটা দেখাইছি সেইটা হলো বহির্ঝিল্লি। এখন প্রথমেই আমরা প্রথম দেখতে পাচ্ছি যে বহির্ঝিল্লিটা কিন্তু স্মুথ, কোনো ফোল্ড নাই, কোনো ধরনের কোনো ভাঁজ নাই। বাট অন্তঃঝিল্লিটা দেখো জায়গায় জায়গায় ভাঁজ হয়ে গেছে। ভাঁজ হয়ে কি করছে? আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করছে। এই ফিঙ্গার লাইক যে প্রজেকশনগুলা, তাদেরকে আমরা বলি ক্রিস্টি। কি বলি? ক্রিস্টি। মজার বিষয় দেখো যে একটা ক্রিস্টি আর একটা ক্রিস্টির দিকে কিন্তু এগিয়ে আসছে, অর্থাৎ এই পাশের যে ক্রিস্টি আর ওই পাশের ক্রিস্টি, দুইটা ক্রিস্টি কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসছে। এই বিষয়টা একটু মনে রাখা আপাতত। এখন যদি আমরা দেখি, তাহলে এই আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপটা হয়ে থাকে 6 থেকে, এখানে যে গ্যাপটুকু, এই গ্যাপটুকু সাধারণত 6 থেকে আমরা যদি দেখি, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে গ্যাপ, এই গ্যাপটা 6 থেকে 8 ন্যানোমিটার হয়ে থাকে। কত? 8 হলো, এই যে 6 থেকে কত? 8 ন্যানোমিটার। ভালো করে দেখো, এই যে 6 থেকে 8 ন্যানোমিটার হয়ে থাকে এই ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেনের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা। এই গ্যাপটাকে আমরা বলে থাকি আউটার চেম্বার বা ইন্টারমেমব্রেনাল স্পেসও বলে থাকি। তাহলে এই গ্যাপটা হলো ইন্টারমেমব্রেনাল স্পেস আর আউটার চেম্বার। এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এসে কি জমা হয়, অর্থাৎ সাইটোপ্লাজম আমরা জানি বাইরের দিকে আছে সাইটোপ্লাজম, আর এই ভেতরে থাকে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তাহলে সাইটোপ্লাজমের উপাদান এবং ম্যাট্রিক্সের উপাদান কিন্তু এখানে এসে জমা হতে পারে, অর্থাৎ বাইরে থেকে উপাদান এখানে এসে, আবার ভেতর থেকে উপাদান বের হলে এই আউটার চেম্বার বা ইন্টারমেমব্রেনাল স্পেসে এসে কিন্তু তারা অবস্থান নিতে পারে সাময়িকভাবে, অর্থাৎ ট্রানজ্যাকশন পিরিয়ড এখানে এসে পার করতে পারে, যে দুই জায়গা থেকে আসা যাওয়ার পথে এখানে এসে জমা হয়ে তারপর সুবিধা মতো সময়ে ঢোকা বা বের হওয়া, এই বিষয়গুলা কিন্তু এই চেম্বার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই চেম্বারটারে আমরা কি বলছি? ইন্টারমেমব্রেনাল স্পেস অর আউটার চেম্বার, ওকে, বা বহিঃপ্রকোষ্ঠও বলে থাকি। আর লাল পর্দায়, লাল যে দাগ, যে পর্দাটা, এই পর্দায় বেষ্টিত ভেতরের যে জায়গাটা, স্পেসটা, সেই স্পেসটাকে আমরা বলে থাকি হলো অন্তঃপ্রকোষ্ঠ বা ইনার চেম্বার বা অন্তঃপ্রকোষ্ঠ। এবার প্রশ্ন হলো যে এই অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে আছে কি? আল্লাহ তাআলা এই অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে দিয়ে দিছে একটা তরল। প্রথমে একটা তরল দিছে, দ্রবণ। খেয়াল করো, একটা দ্রবণ। এই দ্রবণটার দ্রাবক হলো পানি, আর এই দ্রবণটার দ্রব্য হলো বিভিন্ন জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থ। এই দ্রবণটাকে আমরা বলে থাকি ম্যাট্রিক্স। কি বলি? ম্যাট্রিক্স। খেয়াল করো, ম্যাট্রিক্স শব্দের অর্থ ধাত্র বা যে ধারণকারী। তা এই মাইটোকন্ড্রিয়ানের মধ্যে যত কিছু আছে সব কিছুকে ধারণ করে রাখে এই তরলটা, তাই আমরা এটারে বলে থাকি মাইটোকন্ড্রিয়ান ম্যাট্রিক্স। তাহলে এই মাইটোকন্ড্রিয়ানের মধ্যে কি থাকে? যে তরলটা থাকে বা দ্রবণটা থাকে, সেটাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়ান ম্যাট্রিক্স। আর এই মাইটোকন্ড্রিয়ান ম্যাট্রিক্স হলো নাথিং বাট কি সলিউশন, যার দুইটা অংশ, একটা কি দ্রাবক আর একটা হলো দ্রবণ। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ানের মধ্যে যে ম্যাট্রিক্সটা, সেটা হলো একটা দ্রবণ, আর দ্রবণের দুইটা অংশ থাকে, দ্রাবক আর দ্রব্য। তাহলে দ্রাবক হিসাবে কে? পানি। আর দ্রব্য হিসাবে কে? ওই যে বললাম, নানান ধরনের অজৈব এবং জৈব উপাদান। এবার অজৈব উপাদান হিসাবে কারা? বিভিন্ন ধরনের কি আয়ন আকারেই সাধারণত থাকে ম্যাক্সিমাম। কারা তারা? কিছু মেটালিক, কিছু নন মেটালিক আয়ন এখানে আছে, ঠিক আছে।
আর এই কারা জৈব উপাদান কারা? জৈব উপাদান হিসাবে প্রচুর পরিমাণে কিন্তু এখানে এনজাইম থাকে, নানান ধরনের এনজাইম থাকে, প্রোটিন থাকে, লিপিড থাকে, কার্বোহাইড্রেট থাকে। কারণ এই ম্যাট্রিক্সে থাকে কার্বোহাইড্রেটই কিন্তু কি ভেঙে এটিপি তৈরি হয়, ঠিক আছে? সে কারণে কার্বোহাইড্রেট তো এখানে থাকবেই, লিপিড থাকবে, আবার কার্বোহাইড্রেট ভাঙার জন্য কি লাগবে? এনজাইম লাগবে। সেরকম নানান ধরনের এনজাইম কিন্তু এখানে থাকবে। তারপর ফসফেট থাকবে, ইনঅর্গানিক ফসফেট, ইনঅর্গানিক ম্যাটেরিয়ালের মধ্যে ফসফেট, এই যে এডিপি, ইনঅর্গানিক ফসফেট ইত্যাদি উপাদান থাকবে, দিয়ে মূলত এই ম্যাট্রিক্সটা তৈরি। অর্থাৎ ম্যাট্রিক্স নাথিং বাট এ কি সলিউশন। ওকে, এবার এই সলিউশন, এই ম্যাট্রিক্সে যে শুধু জৈব অজৈব দ্রব্য মানে রাসায়নিক পদার্থ আছে তা না, এখানে আমরা এই ম্যাট্রিক্সে আমরা কিছু সাইটোপ্লাজমে অঙ্গাণু অর্থাৎ রাইবোজোম থাকতে দেখি। তবে মাইটোকন্ড্রিয়ানের ম্যাট্রিক্সে আমরা যে রাইবোজোমকে ভেসে বেড়াইতে দেখি, সেই রাইবোজোমগুলো সাধারণত 70S টাইপের হয়। অর্থাৎ প্রোক্যারিওটিক সেলের রাইবোজোমের মতোই এই মেশের কি বলে মাইটোকন্ড্রিয়ানের ম্যাট্রিক্সেও একই টাইপের আমরা কি দেখি? রাইবোজোম দেখে থাকি 70S টাইপের। এছাড়াও আমরা রাইবোজোমের ম্যাট্রিক্সে আর একটা বিশেষ ধরনের জটিল অণু থাকতে দেখি। সেই জটিল অণুটার নাম হলো একাধিক এমন জটিল অণু অনেক সংখ্যক থাকতে দেখি, যাদেরকে আমরা বলে থাকি ডিএনএ। তাহলে এই ম্যাট্রিক্সে কিন্তু প্রচুর পরিমাণে ডিএনএও কিন্তু আছে। এই ডিএনএটা কিন্তু ওই ক্রোমোজোমাল ডিএনএর অতিরিক্ত, অর্থাৎ ক্রোমোজোমে যে ডিএনএ থাকে সেই ডিএনএ না, এটা এক্সট্রা ডিএনএ, যেটা মাইটোকন্ড্রিয়ানের নিজস্ব ডিএনএ। এই ডিএনএ দিয়ে কি হয়? মাইটোকন্ড্রিয়ান তার নিজের প্রয়োজনীয় প্রোটিন সিনথেসিস করে নিতে পারে। নিয়ে কি করে? মাইটোকন্ড্রিয়ান অনেক সময় নিজের কাজ নিজেই স্বয়ংসম্পূর্ণভাবে অনেক সময় করার জন্যই আল্লাহ তাআলা তার মধ্যে এই ডিএনএ দিয়ে দিছে বলে বিজ্ঞানীরা ধারণা করে থাকে। ওকে, তাইলে ডিএনএ গেল, তারপর এখানে কি রাইবোজোম 70S টাইপের, এটা অর্থাৎ টোটাল ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের একটা ধারণা চলে আসলো। এখন দেখো, তাইলে এই অন্তঃঝিল্লি বেষ্টিত যে টোটাল ফাঁকা জায়গাটা, সেই টোটাল ফাঁকা জায়গাটারে বলছি আমরা কি অন্তঃপ্রকোষ্ঠ বা ইনার চেম্বার। আর অন্তঃঝিল্লি আর বহির্ঝিল্লি, দুই ঝিল্লির মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলছি হলো আউটার চেম্বার। এখন দেখো, এই ইনার চেম্বার কিন্তু কি হয়েছে? ইনার চেম্বারে এই ক্রিস্টিগুলার কারণে মনে হয়েছে কি চেম্বার জায়গায় জায়গায় কি ভাগ হয়ে গেছে, কিন্তু প্রকৃতভাবে ভাগ হয় নাই। যেমন এখানে যদি আমরা দেখি, তাহলে এই ক্রিস্টি আর এই ক্রিস্টি কাছাকাছি চলে আসছে। এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে এখানকার এই ক্রিস্টি কি কাছাকাছি চলে আসছে। তাহলে দুই পাশ থেকে ক্রিস্টি আসার কারণে দেখো মনে হচ্ছে এইটা একটা চেম্বার, এইটা কি আর একটা চেম্বার, এই পাশের এইটুকু কি আর একটা চেম্বার। তার মানে মনে হচ্ছে যে একটা চেম্বার না, এখানে অনেকগুলা চেম্বার আছে। কিন্তু আপাত দৃষ্টিতে, কিন্তু বাস্তবে কি অনেকগুলা চেম্বার না, চেম্বার একটাই। কিন্তু ক্রিস্টিগুলা পরস্পরের মুখোমুখি প্রায় লেগে যাওয়ার উপক্রম হওয়ার কারণে মনে হচ্ছে অনেকগুলা চেম্বার তৈরি হয়েছে। সেই কারণে আমরা বলে থাকি যে এইটুকুরে কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ চেম্বার বলবো না। এই যে এখান থেকে এতটুকু অংশ, বা আমি যদি এখন দেখাই, তাহলে গ্রিন কালারে দেখাই, যে এইটুকুকে এখান থেকে যদি ধরি, এখান থেকে এইটুকুরে কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ চেম্বার বলবো না। কেননা কারণ পূর্ণাঙ্গ চেম্বার হইলে এই মাথা লেগে গেলে এই পাশে, আবার এই পাশেরও এই মাথা দুই ক্রিস্টি লেগে গেলে আমরা বলতাম যে পূর্ণাঙ্গ চেম্বার, মানে আলাদা চেম্বার হয়ে গেছে। কিন্তু যেহেতু লাগে নাই, তাই আমরা এইটাকে একটা কি বলবো? অসম্পূর্ণ প্রকোষ্ঠ। এই অংশটুকুরে কি বলবো? আর একটা অসম্পূর্ণ প্রকোষ্ঠ। ওকে, তার মানে আমরা এখন বলতে পারি যে এই ইনার চেম্বার বা অন্তঃপ্রকোষ্ঠটা অনেকগুলা অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত। অর্থাৎ দেখে মনে হয়, আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে অন্তঃপ্রকোষ্ঠ একটা না, এই ইনার মেমব্রেনে বেষ্টিত ভেতরে যে ফাঁকা জায়গাটা, সেইগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কি ভাগে বিভক্ত, কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রকৃত বিভক্ত না। তাই আমরা বলি যে ইনার চেম্বার অনেকগুলা অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত। ওকে, এতটুকু আমরা বুঝে গেলাম। তাহলে বোধহয় ম্যাট্রিক্সের কী অবস্থা, মেমব্রেনের কী অবস্থা, এইগুলো জানলাম। এখন প্রশ্ন হলো যে এই ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন, এরা আবার কী দিয়ে তৈরি? খেয়াল করো, আমি আগেই বলছি যে আমরা প্লাজমা মেমব্রেনকে আগে পড়ে নিয়েছি বা সেল মেমব্রেনকে আগে পড়ে নিয়েছি এই কারণে
যে যত অঙ্গাণু দেখবা সেই অঙ্গাণুর যে মেমব্রেন বা ইয়ে আছে মানে পর্দা আছে তারা সবাই অলমোস্ট ওই প্লাজমা মেমব্রেন বা তার আদলেই অনেকটা সেই স্টাইলেই কিন্তু তৈরি, ঠিক এই পর্দা ব্যতিক্রম না। তার মানে আমরা এখন যদি এই অংশটুকুকে জুম করি, এই অংশকে যদি জুম করে নিয়ে যাই তাহলে কি দেখব, এইটা তৈরি হলো ফসফোলিপিডের বাইলেয়ারে, ঠিক আছে, ফসফোলিপিডের বাইলেয়ারে। তাহলে ফসফোলিপিড এক ধরনের কি লিপিড, তাহলে আমরা বলতে পারি যে এরা লিপিডে তৈরি। এবং সাথে সাথে এই মেমব্রেনে শুধু যে ফসফোলিপিড বাইলেয়ার আছে তা না, সাথে কিন্তু এখানে প্রোটিনও আছে বিভিন্নভাবে। তাই আমরা বলি এটা হলো কি দিয়ে তৈরি, লিপোপ্রোটিনের তৈরি পর্দা। তাহলে আউটার মেমব্রেন লিপোপ্রোটিনের তৈরি, যার মূল বেসটা বা মেন যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা তৈরি হয় হলো ফসফোলিপিড অণুর বাইলেয়ারে, এই যে এখানে ঠিক প্লাজমা মেমব্রেনে যেমন ছিল। আর এইটাকে যদি আমরা এখন জুম করি এই জায়গাটা এখানে, তাইলেও আমরা কি পাবো, এই যে ফসফোলিপিড বাইলেয়ার পাবো। তার মানে আউটার মেমব্রেন ইনার মেমব্রেন দুইটাই একই স্টাইলে তৈরি। কি কি দিয়ে, রাসায়নিকভাবে এরা কি লিপোপ্রোটিনে তৈরি। ফসফোলিপিডকে যদি আমরা লিপিড ধরি, অবশ্যই ফসফোলিপিড এক ধরনের লিপিড। তাহলে ফসফোলিপিড হলো লিপিড, আর তার মধ্যে প্রোটিন আছে বিধায় আমরা কি বলি, লিপোপ্রোটিন দিয়ে নির্মিত পর্দা। ওকে, তাহলে আউটার মেমব্রেন ইনার মেমব্রেন দুইটাই লিপোপ্রোটিনে তৈরি। তার মূল যে স্ট্রাকচারটা বা যে গঠন, এই যে আবরণ, সেইটা তৈরি করছে ফসফোলিপিড বাইলেয়ারে, এবং তার মধ্যে গেঁথে গেঁথে থাকে কারা, প্রোটিনেরা। দিয়ে এই প্রোটিন আর ফসফোলিপিডের সমন্বয়ে তৈরি বিধায় আমরা বলছি লিপোপ্রোটিনের তৈরি হলো পর্দা। কে, আউটার মেমব্রেন ইনার মেমব্রেন দুইটাই গেল। তাহলে এদের এই বাহ্যিক গঠন অন্তঃগঠন অনেকাংশেই কিন্তু আমরা এখন শিখে গেছি। এখন এখন যে সমস্যাটা বা এই পর্যন্ত যে কাহিনী বললাম এইটা তোমরা অনেকেই জানো বুঝো, তবে এখন আমরা যেটা জানবো সেইটা হলো, অবশ্য আমরা বোধহয় যে আরেকটু ভেতরের গঠনটা সূক্ষ্ম গঠন বোঝার আগে আমরা এই পর্যন্ত যা পড়লাম সেইটা একটু ভিডিওতে দেখে আসি। এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা। The outer membrane is smooth and covers the organelle. The inner membrane folds over many times and creates layered structures called cristae. Most of the chemical reactions of the cellular respiration process happens in the inner membrane of the mitochondria due to the high concentration of enzymes. The fluid contained in the mitochondria is called the matrix. Mitochondria are independent organelles. They have their own DNA and ribosomes. ওকে, তাহলে বোধহয় আমরা এখানে রাইবোজোমের গঠন বোধহয় ভালো মতো বুঝে গেছি। তবে এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হলো অক্সিজম, এটিপি সিনথেসিস বা ইটিএস বলে যেগুলা বোঝায়, এই জাতীয় কিছু অংশ এই মাইটোকন্ড্রিয়ানের ইনার মেমব্রেনে থাকে। আর এরা থাকে বিধায় মাইটোকন্ড্রিয়ান কিন্তু কোষের শক্তিঘর হয়েছে, অর্থাৎ তারা এটিপি প্রডিউস করতে পারে। খেয়াল করো, এটিপি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপি মূলত শক্তি সাপ্লাই দেওয়ার মূল উৎস। তাই আমরা যদি বলি যে আমরা শক্তি পাই কোথা থেকে, তাহলে বলবো এটিপি থেকে। তার মানে আমাদের শরীরের সকল কার্যক্রমের জন্য যে শক্তি, সেই শক্তি এটিপি থেকে আসে। আর সেই এটিপিগুলা তৈরি হয় কোথায়, এই মাইটোকন্ড্রিয়ানের ভেতরে। এখন দেখো, মাইটোকন্ড্রিয়ানের এই গঠনটুকু বোধহয় আমরা সবাই কম বেশি বুঝি, জানি, আগে থেকে পড়ে এসেছি। কিন্তু সেই এটিপি যে মাইটোকন্ড্রিয়ানে তৈরি হয়, সেই এটিপি
কোথায় কিভাবে তৈরি হবে তার জন্য মাইটোকন্ড্রিয়ানের কোথায় কি আছে সেইটা বোধহয় আমরা মানে এতটাই স্পষ্ট না। আজকে মূলত আমরা সেইটাই স্পষ্টভাবে বুঝব। সেটা হলো এটিপি তৈরি করার জন্য দরকার হয় অক্সিজম, বা অনেকেই অক্সিজম নামে একটা অংশ। খেয়াল করো, আমি কোনো জায়গায় যেটা দেখছি সেটা হলো অক্সিজম বলতে যেটা বুঝাইছে যে টোটাল এটিপি তৈরির সাথে জড়িত যে উপাদানগুলা তাদের একটা গুচ্ছকে অক্সিজম বলা হয়, এমন কোনো জায়গায় দেখছি। আবার কোনো জায়গায় বলা হয়েছে যে না, শুধু এটিপি সিনথেসিসের জন্য, এটিপি তৈরি করার জন্য যে এনজাইম কন্টেইনিং যে থলি, সেই থলিকে হলো অক্সিজম বলা হয়। তবে এইগুলা আসলে যেহেতু দিনে দিনেই কিন্তু তথ্য কী হয়, নতুন নতুন আবিষ্কার হয় এবং তথ্য কিন্তু নিয়মিত চেঞ্জ হচ্ছে, বা নতুন তথ্য এসে পুরান তথ্য চলে যাওয়ার কথা। কিন্তু যেহেতু আমরা পুরান বই, নতুন বই, সব ধরনের বই বা সব ধরনের জার্নালে কি আমরা দেখে থাকি, দেখে মোটামুটি একটু কনফিউশন তৈরি হয়। তাহলে আমরা একটু এখানে যদি বলি, তাহলে আমি মানে যেইটা সাধারণভাবে দেখছি সেইটা একটু বলি, যে এই মাইটোকন্ড্রিয়ানের ক্রিস্টিগুলাতে বিশেষ থলির মতো গঠন থাকতে দেখা যায়। এই যে দেখো আমি আঁকলাম, বিশেষ থলির মতো গঠন, ছোট্ট ছোট্ট থলির মতো গঠন থাকতে দেখা যায়, যাদেরকে হলো কোনো জায়গায় আমি দেখছি এটিপি সিনথেসিস বলে, আবার কোনো জায়গায় বলে এই থলিগুলাকে হলো অক্সিজম বলা হয়। ঠিক আছে, বাট আমি ফাইনালি যেটা বলি, আমি লাস্ট যেটা অ্যানিমেশনে, বা এইটা তো একটা তোমাদের ভিডিও দেখালাম, অন্য একটা অ্যানিমেশনে, খুব ভালো একটা এই ওয়েবসাইট থেকে একটা অ্যানিমেশন দেখছি, সেখানে তারা এই থলিগুলাকে তারা বুঝাইছে এটিপি সিনথেসিস হিসাবে। এখন প্রশ্ন হলো এটিপি সিনথেসিস কি? খেয়াল করো, এটিপি তৈরিকারী, সিনথেসিস মানে উৎপাদন হওয়া, আর সিনথেসিস মানে যে উৎপাদন করে। তাহলে এটিপি উৎপাদন করার জন্য যে যে রাসায়নিক পদার্থ অর্থাৎ এনজাইম দরকার, সেই এনজাইমগুলা এই থলিগুলা কন্টেইন করে, ধারণ করে। সেই কারণে এই থলিগুলাকে বলা হয় এটিপি সিনথেসিস। তবে এই এটিপি সিনথেসিস যে কে আবার অনেকেই অক্সিজম, অর্থাৎ তোমাদের বইয়ে, বা আমি যদি এখানে তোমাদেরকে একটা ছবি দেখাই, তাহলে এই ছবিতে দেখো ওই ছোট্ট ছোট্ট থলিগুলাকে, এই ছোট্ট ছোট্ট যে থলিগুলা, তাদেরকে হলো অক্সিজম বলা হয়েছে। খেয়াল করো, কিন্তু এইটুকুকে আমি যতটুকু বুঝি সেই অনুযায়ী এই যে থলিগুলা দেখতে পাচ্ছ এখানে, ছোট্ট ছোট্ট ডটগুলা, এই থলিগুলাকে বলা হয় হলো সে এটিপি সিনথেসিস। কারণ এই থলিগুলা কি ধারণ করে, যে এটিপি তৈরিকারী যে এনজাইম সেটা ধারণ করে, এবং এরা যখন ওই এনজাইম ক্ষরণ করে তার প্রভাবে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটের বিক্রিয়া ঘটে এটিপি তৈরি হয়। ঠিক আছে, তাই এই থলিগুলাকে মূলত এটিপি সিনথেসিস বলা হয়ে থাকে। খেয়াল করো, আর এই এটিপি সিনথেসিসকে খেয়াল করো, এই এটিপি সিনথেসিসের যে থলি, তার মধ্যে থাকা যে এনজাইম, সেই এনজাইমকে সক্রিয় করার জন্য দরকার হয় ইলেকট্রন। আর সেই ইলেকট্রন আসার জন্য এই পর্দাতেই, এই যে ইনার মেমব্রেনের পর্দাতেই আল্লাহ তাআলা কিছু ইলেকট্রন ক্যারিয়ার পদার্থ দিয়ে দিছে। সেই ইলেকট্রন ক্যারিয়ার পদার্থগুলা যদি আমি দেখি, তাহলে ধরে নাও এই পর্দায় এই জায়গায় ইলেকট্রন ক্যারিয়ারিং পদার্থ আছে, ইলেকট্রন কি বলে, আদান প্রদানকারী পদার্থ। এই যাদের মধ্য দিয়ে ইলেকট্রন আদান প্রদান হইতে পারে, সেই উপাদানগুলাকে একত্রে আমরা বলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। তাহলে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন আর এই যে এটিপি সিনথেসিস, এরা মিলেই কিন্তু মূলত এটিপি তৈরি করে। তার মানে এটিপি তৈরি করার জন্য শুধুমাত্র এই থলি থাকলে চলবে না, আবার শুধুমাত্র ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন থাকলে চলবে না। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে কি হয়, এই থলির মধ্যে থাকা এনজাইম, যা নির্গত হয় এনজাইম, সেইগুলা কি সক্রিয় হয়, এবং সেই সক্রিয় এনজাইম এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটের বিক্রিয়া ঘটিয়ে একসময় এটিপি প্রডিউস করে, এটিপি তৈরি করে। তাই এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন আর ওই এটিপি সিনথেসিস অর্থাৎ ওই থলি, এই দুইটা অংশকে একত্রে হলো অক্সিজম বলে। এইটা আমি কোনো জায়গায় দেখছি, আবার কোনো জায়গায় আবার বলা হয়েছে যে এই যে থলিগুলা যেখান থেকে হলো এনজাইম নিঃসৃত হয়, শুধু ওই থলিদেরকে অক্সিজম বলা হয়। তবে
এইটা আমার কাছে আমি সমাধান যদি দিই তাহলে আমি হায়ার লেভেলের অ্যানিমেশন থেকে বা পড়ে আমি যেটা জানছি সেটা হলো এই থলিগুলাকে বলা হবে এটিপি সিনথেসিস, আর এই মেমব্রেনে মানে এই পর্দার মধ্যে গেঁথে থাকা ইলেকট্রন ক্যারিয়ার যে উপাদানগুলো আছে তাদেরকে একত্রে বলা হবে ইটিএস। তাহলে এই একটা ইটিএস এবং একটা বা দুইটা এটিপি সিনথেসিস যারা মিলে টোটাল এটিপিটা কি তৈরি করতে পারে, সেই টোটাল একটা ইউনিটকে সাধারণত অক্সিজম বলা হয়ে থাকে। এবং এই ছবিতে আমরা দেখছি শুধু ক্রিস্টির গায়ে অক্সিজম আছে, বাট আমি যে অ্যানিমেশন দেখছি সেখানে দেখছি যে অক্সিজম পুরা ইনার মেমব্রেনের অন্তঃপ্রাচীরেই থাকে। তাহলে তোমরা এখন দেখো, তোমরা যে বই পড়বা সেই বইয়ে যেইটা পাবা সেই দুইটার একটা তথ্য দিলেই হবে, যেহেতু প্রচলন আছে যেইটার প্রচলন আছে সেইটা তোমরা লিখলেই হবে, কোনো সমস্যা নাই। কারণ আধুনিকতা অনেক সময় আমাদের কাছে আসতে সময় লাগে, অর্থাৎ নতুন যে তথ্যপাত্রগুলো সেইগুলো অনেক সময় আসতে সময় লাগে। তাই ওই পুরান আমলের সেই দেখা যাচ্ছে যে দ্য দুভের বই সাধারণত আমাদের দেশে সাইটোলজিতে বেশি চলে, তো উনার বই যে অনুবাদ করে সেই হয়তো বা 60-এর দশকে ওনার বই বের হয়েছে, সেই তখন থেকেই ওনার বই অনুবাদ করে 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 সেই তথ্য উপাত্তই কিন্তু আমাদের সামনে সব বই উপস্থাপন করে থাকে। কিন্তু এর মাঝে যে আরও নতুন নতুন গবেষণায় নতুন নতুন অনেক তথ্য এসছে সেইগুলা সাধারণত এই বইগুলাতে খুব একটা পাওয়া যায় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেইগুলা আমরা নেটে বা যদি কোনো এমন নতুন কোনো অ্যানিমেশন বা নতুন কোনো জার্নাল টার্নাল দেখি সেখানে এই নতুন তথ্যগুলো সাধারণত থেকে থাকে। তাই বইয়ে যা আছে তোমরা সেইটাই লিখতে পারো, যদি ভালো বই হয় তাহলে সেই বইয়ের সেই কথাগুলো লিখলে চলবে। তাহলে আমি আমার মতো করে বললাম এবং কিভাবে অন্যান্য কিছু কিছু বইয়ে কিভাবে উপস্থাপিত আছে সেটাও আমি তোমাদেরকে এখানে ধারণা দিলাম। তাহলে আমরা জানলাম যে এই এটিপি উৎপাদনের জন্য যে মেন উপাদান মাইটোকন্ড্রিয়ানে সেটা হলো তার ম্যাট্রিক্সে থাকা বিভিন্ন এনজাইম এবং স্পেশালি এই থলিতে থাকা এনজাইমগুলা। তাই থলিতে থাকা ওই এনজাইমের ওই থলিটাকে আমরা এটিপি সিনথেসিস বলে থাকি এবং এই এনজাইমগুলাকে সক্রিয় করার জন্য দরকার হয় ইলেকট্রন, আর সেই ইলেকট্রনকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্য দিয়ে কী হয় অতিবাহিত হয় এবং সাথে এনজাইমগুলাকে সক্রিয় করে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে এটিপি সৃষ্টি করে এবং সেই এটিপিগুলা স্ট্রোমাতে জমা থাকে, সেখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের হয়ে সাইটোপ্লাজমে ছড়িয়ে যায়। তাহলে এই মাইটোকন্ড্রিয়ান যে এটিপি তৈরি করে সেই এটিপি তৈরির সাথে জড়িত কি কি অংশ সেইগুলো আমি তোমাদেরকে বুঝাইলাম। ওকে, তাহলে মনে হয় যে আমাদের বোধহয় মাইটোকন্ড্রিয়ান পড়া মোটামুটি কমপ্লিট। মাইটোকন্ড্রিয়ান নিয়ে খুব বেশি একটা সমস্যা আমাদের থাকার আর কথা না। এবার আমি তোমাদেরকে এই যা পড়াইলাম সেইটাকে আমি একটু রিভিউ করব। এই লাস্ট যতটুকু কথা আমি বলবো মাইটোকন্ড্রিয়ান সম্পর্কে এই তথ্য উপাত্তগুলা যদি তোমরা উপস্থাপন করো জেনে বুঝে, তাহলেই মোটামুটি বুঝবা যে না তোমার মাইটোকন্ড্রিয়ান সম্পর্কে মোটামুটি একটা ধারণা এসে গেছে। তাহলে প্রথম কথা আবিষ্কার নিয়ে 1850 সালে কলিকার নামে একজন ভদ্রলোক আলোক অনুবীক্ষণ যন্ত্র দিয়েই মাইটোকন্ড্রিয়ান দেখছিলেন। তারপরে তার নাম বিভিন্ন ধরনের নাম এসে পরিচিতি লাভ করছিল, কিন্তু ফাইনালি 1897 সালে বেন্দা নামে একজন ভদ্রলোক উনি কি করছেন, এই অঙ্গাণুটার নাম দিয়েছেন মাইটোকন্ড্রিয়া। বহু বচনে আর এক বচনে মাইটোকন্ড্রিয়ন নাম দিছে। তারপর থেকে সেটা মাইটোকন্ড্রিয়া নামে পরিচিতি লাভ করছে। তারপরে যদি আমরা দেখি তাহলে এদের উৎপত্তি সাধারণত মাইটোকন্ড্রিয়ান যেহেতু সজীব অঙ্গাণু, তাই কোষ বিভাজনের সময় মাইটোকন্ড্রিয়ানগুলাও একটা থেকে দুইটা বাইনারি ফিশন পদ্ধতিতে বিভাজিত হয়ে একটা থেকে দুইটা মাইটোকন্ড্রিয়ান সৃষ্টি হয়, অর্থাৎ একটা কোষে যতগুলা মাইটোকন্ড্রিয়ান থাকে তারা দ্বিগুণ হয়ে যায় এবং নবসৃষ্ট দুইটা কোষে সমানভাবে ভাগ হয়ে যায়, যার ফলে মাদার সেলে অর্থাৎ মাতৃকোষে মাইটোকন্ড্রিয়ানের সংখ্যা যা ছিল ডটার সেলেও তাই থাকে। ওকে, উৎপত্তি গেল। সংখ্যা ওই যে বললাম যে ম্যাক্সিমাম কোষে যদি আমরা দেখি তাহলে 300 থেকে 400-র মধ্যেই হলো এদের সংখ্যা থাকে, তবে 1000 বা তার থেকে বেশিও কিন্তু মাইটোকন্ড্রিয়ান কোষে থাকার নজির আছে, আবার একটা মাইটোকন্ড্রিয়ান থাকারও নজির আছে। অর্থাৎ যে কোষে হলো শক্তির যত বেশি চাহিদা সেই কোষে মাইটোকন্ড্রিয়ান তত বেশি থাকবে। গেল। আকৃতি গোলাকার হইতে পারে, গোলাকৃতির হইতে পারে, এই যে দেখো আমি ভুল করে ফেলছি, গোলাকৃতির হইতে পারে, দণ্ডাকৃতির হইতে পারে, অথবা সূত্রাকৃতির হইতে পারে, সুতাকৃতির হইতে পারে। তাহলে যদি গোলাকার হয় তাহলে তারা বড় এবং ছোট হইতে পারে,
যদি ছোট হয় তাহলে তার ব্যাস 0.2 মাইক্রোমিটার, আর যারা বড় তাদের ব্যাস 2 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ 0.2 থেকে 2 মাইক্রোমিটার পর্যন্ত হইতে দেখা যায়। তবে এইটাই যে শিরোধার্যতা না, তুমি অন্য জায়গায় আরও কি ব্যতিক্রম তথ্য উপাত্ত পাইতে পারো। ঠিক আছে, ওকে। এরপরে যেটা সেইটা হলো যদি দণ্ডাকার হয় তাহলে দৈর্ঘ্যে 9 মাইক্রোমিটার আর ব্যাস 0.5 মাইক্রোমিটার হয়। খেয়াল করো, কিছু কোষ আছে যে কোষগুলা হলো টোটাল কোষটাই হয়তো বা 9 মাইক্রোমিটার না, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইপের মাইটোকন্ড্রিয়ান থাকবে না, বা সেখানকার মাইটোকন্ড্রিয়ানের সাইজ কিন্তু ছোট হবে। ঠিক আছে, তো এই জন্য আমি যেটা বলছি এটা সাধারণ একটা ধারণা, এবং এখানে তুমি যখন নিজে যদি কখনো গবেষণা করতে যাও দেখবা এর থেকে ছোট বড় পাইতে পারো, তখন বলবা স্যার কি ভুল পড়াইছিল। অ্যাকচুয়ালি না, যে কোষের উপর ডিপেন্ড করে কিন্তু এইটার কম বেশি হইতে পারে। ওকে, তাহলে সাধারণত দণ্ডাকার যারা তারা কি হয়, যে দৈর্ঘ্য হয়ে থাকে হলো 9 মাইক্রোমিটার আর ব্যাস 0.5 মাইক্রোমিটার। সূত্রাকার যারা তাদের দৈর্ঘ্য 40 থেকে 70 মাইক্রোমিটার, ব্যাস 0.5 মাইক্রোমিটার। ওকে, তাহলে শেপ গেল, সংখ্যা বা এদের আয়তন গেল। এবার গঠন, এরা গঠিত হয় দুইটা পর্দা দিয়ে, দুইটা পর্দা বেষ্টিত অবস্থায় থাকে। বাইরের পর্দাটাকে বলে আমরা আউটার মেমব্রেন, ভেতরের পর্দাটারে বলি ইনার মেমব্রেন। দুইটা পর্দায় লিপোপ্রোটিনে গঠিত, অর্থাৎ এই পর্দার স্ট্রাকচার, মূল যে কাঠামো সেটা ফসফোলিপিডে তৈরি, আর তার মধ্যে প্রোটিন থাকতে দেখা যায়। তাই আমরা বলে থাকি যে লিপোপ্রোটিন, অর্থাৎ লিপিড আর প্রোটিনের সমন্বয়ে গঠিত বলে আমরা বলি লিপোপ্রোটিনে নির্মিত দুইটা পর্দা এই মাইটোকন্ড্রিয়ানের বাইরে অবস্থান করে। মাইটোকন্ড্রিয়ানের একেবারে যে বাইরে যে পর্দাটা থাকে সেটারে বলে আমরা আউটার মেমব্রেন, আর ভেতরের যে পর্দাটা থাকে সেটারে আমরা বলি ইনার মেমব্রেন। আউটার মেমব্রেন একদম মসৃণ, কোনো কি ভাঁজ নাই, বাট ইনার মেমব্রেন জায়গায় জায়গায় ভাঁজ হয়ে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করে, যে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করছে। এই অভিক্ষেপগুলোকে আমরা বলে থাকি ক্রিস্টি। তার মানে ইনার মেমব্রেনে ক্রিস্টি থাকে, কিন্তু আউটার মেমব্রেনে কোনো ক্রিস্টি থাকে না। ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা সেটা 6 থেকে 8 ন্যানোমিটার হয়ে থাকে, এবং এই ফাঁকা জায়গাটাকে আমরা আউটার চেম্বার বা ইন্টার মেমব্রেনাল স্পেস বলে থাকি। এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে, অর্থাৎ সাইটোপ্লাজম থেকে যেসব উপাদান মাইটোকন্ড্রিয়ানে ঢুকতে চায় তারা, আবার মাইটোকন্ড্রিয়ান থেকে যেসব উপাদান প্রসেস হয়ে বের হইতে চায় তারা এই মাঝখানে জমা হয় এবং সেখান থেকে ধীরে ধীরে বাইরে যায় বা ভেতরে প্রবেশ করে। অর্থাৎ ভেতরে এবং বাইরে উপাদান যাওয়া আসার জন্য এই চেম্বারটা ওয়েটিং রুম হিসাবে কাজ করে থাকে। ওকে, এবার যদি আমরা বলি তাহলে ইনার মেমব্রেনের আবৃত যে টোটাল ভেতরের যে অংশটা সেটাকে আমরা বলে থাকি অন্তঃপ্রকোষ্ঠ, যারা ক্রিস্টির কারণে দেখে মনে হয় যে অনেকগুলা ছোট্ট ছোট্ট প্রকোষ্ঠে ভাগ হয়ে গেছে, বাট পুরাপুরি যেহেতু ভাগ হয় না তাই আমরা বলি অনেকগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত হয়ে গেছে অন্তঃপ্রকোষ্ঠটা। পুরা ভেতরটা, পুরা অন্তঃপ্রকোষ্ঠটা ঘন একটা দ্রবণে কি পূর্ণ থাকে। এই দ্রবণটাকে মূলত আমরা বলে থাকি ম্যাট্রিক্স। প্রধান উপাদান পানি, এবং দ্রাবক হিসাবে থাকে পানি, আর দ্রব্য হিসাবে বিভিন্ন জৈব অজৈব উপাদান। জৈব উপাদানের মধ্যে কি আছে, যে প্রোটিন, এনজাইম, কার্বোহাইড্রেট, লিপিড ইত্যাদি। আর অজৈব উপাদানের মধ্যে কি থাকে, মেটালিক, নন মেটালিক বিভিন্ন আয়ন। এর মধ্যে অজৈব ফসফেট থাকে, এডিপি, অনেক উপাদান এখানে থাকে। ওকে, দিয়ে ম্যাট্রিক্সটা তৈরি। এছাড়াও আমরা এই ম্যাট্রিক্সে ডিএনএ এবং রাইবোজোম থাকতে দেখি। যে রাইবোজোমগুলো ম্যাট্রিক্সে থাকে তারা 70S টাইপের হয়ে থাকে। ঠিক আছে, ওকে, গেল। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো ইনার মেমব্রেনে আমরা অক্সিজেন থাকতে দেখি। কারো কারো মতে শুধু এই থলিগুলা, এটিপি তৈরিকারী, এনজাইম ধারণকারী থলিগুলারে অক্সিজেন বলে। আবার আমি দেখছি যেটা, যে আধুনিককালে এই এটিপি তৈরিকারী, এনজাইম ধারণকারী থলিকে বলা হয় এটিপি সিনথেসিস। আর এই মেমব্রেনে কিছু আয়রন ঘটিত প্রোটিন, যাকে সাইটোক্রোম বলা হয়, এমন সাইটোক্রোমের গুচ্ছ থাকতে দেখা যায় যার মধ্যে ইলেকট্রন চলাচল করতে পারে। সেই সাইটোক্রোমের গুচ্ছকে একত্রে আমরা বলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, বা ইটিএস বলে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমও বলে। তাহলে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং এটিপি সিনথেসিস, অর্থাৎ এটিপি উৎপাদনকারী এনজাইম, এই এনজাইমগুলো অ্যাকচুয়ালি নিষ্ক্রিয় থাকে। এই ইলেকট্রনের কারণে কি হয়, একসময় সে সক্রিয় হয়। তাই এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ ইটিএস এবং এই এটিপি সিনথেসিস অর্থাৎ থলি মিলে, টোটালটা মিলে অক্সিজেন বলা হয়। ঠিক আছে, এইটা তাহলে তোমরা এটাই বলতে পারো যে অক্সিজেন কি,
ইটিএস প্লাস এটিপি সিনথেসিসকে একত্রে অক্সিজম বলা হচ্ছে। তাহলে এই অক্সিজম তৈরি হচ্ছে কয়টা অংশ দিয়ে? দুইটা অংশ। এটিপি সিনথেসিস নামক এক ধরনের থলি যার মধ্যে এনজাইম থাকে, আর সেই এনজাইমকে অ্যাক্টিভ করার জন্য দরকার হয় ইলেকট্রন, আর সেই ইলেকট্রন ট্রান্সপোর্টের জন্য যে সাইটোক্রোমগুলো থাকে তাদেরকে একত্রে আমরা বলে থাকি। আচ্ছা, সম্ভবত এই সেই ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে নেট বন্ধ হয়ে গেছে। যাক, আমাদের আলোচনাও শেষ হয়ে গেছে। আশা করি তোমরা মাইটোকন্ড্রিয়ান বুঝবা পারবা। কোনো প্রশ্ন থাকলে সেইগুলা তোমরা কি বলে ইনবক্সে জানাও, আমি ইনশাল্লাহ পরে উত্তর দেওয়ার চেষ্টা করবো।